নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিবেদিতা দাস এডুকেশন। আশা করি তোমরা সকলেই ডক্টর দেবাশিস পালের শিশু মনস্তত্ত্ব শিক্ষা বিজ্ঞান বইটি জোগাড় করে ফেলেছো বা কিনে ফেলেছো। তাহলে চলো বসে পড়া যাক হাইলাইটার এবং বই নিয়ে। আজ আমরা অধ্যায় 1 শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি এর তৃতীয় অংশে বিশেষত নেচার অফ এডুকেশনাল সাইকোলজি বা শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি, স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি বা শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের ভূমিকা বা রোল অফ এডুকেশনাল সাইকোলজি ইন এডুকেশন, এই তিনটে বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেখো, শিক্ষা মনোবিজ্ঞান ব্যাপারটা সম্পর্কে আমরা ভিডিও নম্বর 2 বা 2 নম্বর ভিডিওতে কিছুটা আলোচনা করেছিলাম। মনোবিদ স্কিনার শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে বলেছিলেন যে শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিখন ও শিক্ষণ নিয়ে কাজ করে। তাহলে বিদ্যালয়ের প্রাঙ্গণে যেখানে টিচার এবং স্টুডেন্ট, শিক্ষক এবং শিক্ষার্থী, টিচার বা শিক্ষক শিক্ষণে সাহায্য করেন এবং এর ফলে স্টুডেন্ট বা শিক্ষার্থীর শিখন ঘটে, তাহলে বিদ্যালয়ের ক্ষেত্রে এই শিখন এবং শিক্ষণ এই ব্যাপারটা যেহেতু বিদ্যালয় প্রাঙ্গণেই সংগঠিত হয়, তাহলে সেক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যারা শিক্ষক, যারা মানুষ গড়ার কারিগর, তাদের কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কে স্পষ্ট এবং একটা ক্লিয়ার ধারণা থাকা খুব প্রয়োজন। আজ আমরা দেখব শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি বা নেচার অফ এডুকেশনাল সাইকোলজি। এই যে শিক্ষা মনোবিজ্ঞান, সেটা মূলত সোশ্যাল সায়েন্স এরই অন্তর্ভুক্ত বিষয়, যদিও এটা একটা পৃথক বিষয় হিসেবে আত্মপ্রকাশ করেছে। শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ নেচার বা প্রকৃতিগুলো হলো শিক্ষা মনোবিজ্ঞান বিজ্ঞানের একটা পৃথক বিষয়। আগে শিক্ষা মনোবিজ্ঞানের একটা প্রয়োগমূলক শাখা বা অ্যাপ্লাইড ব্রাঞ্চ হিসেবে বিবেচিত হতো, কিন্তু এখন মনোবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটা পৃথক শাখা হিসেবে বিবেচিত হয় বা স্বীকৃতি লাভ করেছে। কেন বলতো? কোনো একটা বিষয়কে যদি আলাদা বিষয় হিসেবে স্বীকৃতি লাভ করতে হয়, তাহলে তার একটা বিস্তৃত ফিল্ড থাকা দরকার, যার উপর পরীক্ষা নিরীক্ষা করা যাবে, গবেষণা করা যাবে, সমাধানের উপায় নির্দিষ্ট করা যাবে এবং ওই সমাধানের পদ্ধতি প্রয়োগ করে সেই বিষয়টিকে আরও উন্নত করা যাবে বা সমৃদ্ধ করা যাবে। শিক্ষা মনোবিজ্ঞান এই সমস্ত শর্তগুলি পূরণ করে, তাই শিক্ষা মনোবিজ্ঞানকে একটা পৃথক বিষয় হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা শিক্ষা মনোবিজ্ঞানের একটা প্রকৃতি। এবার দেখো, এই যে শিক্ষা মনোবিজ্ঞান, এক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, তাই তো? আমরা আগের ভিডিওতে এই পদ্ধতিগুলো সম্পর্কে পড়েছিলাম যে বিভিন্ন বিষয়, শিক্ষা মনোবিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বিষয় অনুশীলন করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিগুলো মূলত দুই ধরনের, একটা হচ্ছে নৈবর্তিক পদ্ধতি এবং অপরটা হচ্ছে ব্যক্তিভিত্তিক পদ্ধতি। নৈবর্তিক পদ্ধতির মধ্যে পড়ছে পরীক্ষণ পদ্ধতি, জেনেটিক পদ্ধতি, পরিসংখ্যান পদ্ধতি, সার্ভে পদ্ধতি ইত্যাদি। আর যে ব্যক্তিভিত্তিক পদ্ধতি, তার মধ্যে পড়ছে কি কি বলতো? পর্যবেক্ষণ, কেস স্টাডি, তুলনামূলক পদ্ধতি এবং অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন। আগের দিন আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে পড়েছিলাম। এরপর বলা হচ্ছে, দেখো, শিক্ষা মনোবিজ্ঞান একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এর মানে কি? যে ব্যক্তি এবং সমাজের মধ্যেই তো ব্যক্তি অবস্থিত, তাহলে ব্যক্তি এবং সমাজের মঙ্গল হবে এমন সমস্ত বিষয় নিয়ে কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে। ব্যক্তি বা সমাজের ক্ষতি হবে এমন কোনো বিষয় নিয়ে শিক্ষা মনোবিজ্ঞান কখনোই আলোচনা করে না। এটাও শিক্ষা মনোবিজ্ঞানের একটা প্রকৃতি। এবারে এই যে শিক্ষা মনোবিজ্ঞান, এটা একটা গতিশীল বিষয়। গতিশীল বিষয় বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, শিক্ষা মনোবিজ্ঞান যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে, যেমন শিক্ষণ, প্রেরণা বা মোটিভেশন, মনোযোগ বা কনসেন্ট্রেশন, স্মৃতি বা মেমোরি, এই সমস্ত ব্যাপারের উপর ব্যাপক গবেষণা হচ্ছে এবং নিত্য নতুন বিভিন্ন ধরনের তত্ত্ব, নীতি, সূত্র যেগুলো আবিষ্কৃত হচ্ছে এবং সেই আবিষ্কার পুনরায় প্রয়োগ করা হচ্ছে এবং তার ফলে শিক্ষাবিজ্ঞান আরও উন্নত হচ্ছে। অর্থাৎ এই বিষয়টা কিন্তু ক্রমাগত এগিয়ে চলেছে বা গতিশীল রয়েছে। তাই বলা হচ্ছে গতিশীলতা এটা শিক্ষা মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ প্রকৃতি।
এরপর দেখো, এই যে ব্যক্তি স্বাতন্ত্র্য, আমরা জানি প্রত্যেক মানুষই কিন্তু অপর মানুষের থেকে পৃথক বা আলাদা। তাহলে এই ব্যক্তিগত পার্থক্য একটা প্রাকৃতিক ঘটনা। এই ব্যক্তি পার্থক্যকে স্বীকার করে নিয়ে শিক্ষা মনোবিজ্ঞান বিভিন্ন বিষয়গুলোকে পর্যালোচনা করে। তাহলে এই ব্যক্তি স্বাতন্ত্র্য শিক্ষা মনোবিজ্ঞানের একটা উল্লেখযোগ্য প্রকৃতি। শিক্ষা মনোবিজ্ঞান অন্যান্য সমস্ত বিজ্ঞানের সঙ্গে কিন্তু জড়িত। একটা বিষয় যেমন অন্যান্য বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, সেরকম শিক্ষা মনোবিজ্ঞান বিষয়টিও অন্যান্য বিভিন্ন বিষয় যেমন সমাজবিদ্যা, জীববিদ্যা, নৃবিদ্যা বা অ্যানথ্রোপোলজি, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, শরীরবিদ্যা বা ফিজিওলজি, প্রযুক্তিবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত বিষয়ের সঙ্গে কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান জড়িত। এবং এই সমস্ত বিষয়ের সাহচর্য বা সঙ্গ এই বিষয়টাকে আরও উন্নত করে তুলেছে। শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর আচরণকে বিশ্লেষণ করে, নিয়ন্ত্রণ করে, তার পূর্বাভাস দেয় এবং শিক্ষার্থীর শিক্ষা পরিকল্পনাতেও সাহায্য করে। তাহলে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতিগুলো সম্পর্কে আমরা মোটামুটি বুঝলাম যে শিক্ষা মনোবিজ্ঞান একটা পৃথক বিষয়, শিক্ষা মনোবিজ্ঞানের একটা নিজস্ব পদ্ধতি রয়েছে, এটা একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, অর্থাৎ ব্যক্তি এবং সমাজের কল্যাণের কাজে এটা ব্যবহৃত হয়। এটা একটা গতিশীল বিষয়, মানে এ নিয়ে ক্রমাগত আলোচনা, নতুন নতুন তত্ত্ব ইত্যাদি আবিষ্কৃত হচ্ছে, তার থেকে নতুন সিদ্ধান্ত হচ্ছে, সেই সিদ্ধান্তকে প্রয়োগ করে শিক্ষা মনোবিজ্ঞানকে আরও উন্নত কার্যকরী করে তোলা হচ্ছে। ব্যক্তি স্বাতন্ত্র্য শিক্ষা মনোবিজ্ঞানের একটা উল্লেখযোগ্য প্রকৃতি। শিক্ষা মনোবিজ্ঞান অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে সম্পর্কিত বা জড়িত এবং শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ বিশ্লেষণ, নিয়ন্ত্রণ এবং তার পূর্বাভাস কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান দিতে পারে, তাই তো? এরপর চলে আসি, দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি বা শিক্ষা মনোবিজ্ঞান বিষয়বস্তুগুলো কি কি। শিক্ষা মনোবিজ্ঞানের পরিধির মধ্যে বা বিষয়বস্তুর মধ্যে যে বিষয়গুলো পড়ে সেগুলো আমরা ছোট্ট ছোট্ট করে একটু বুঝে নিই। দেখো, শিখন প্রক্রিয়া, যে শিখন প্রক্রিয়া মানে শেখার যে প্রক্রিয়া, তার যে প্রকৃতি, নিয়ম, সেখানে মোটিভেশন কিভাবে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, এগুলো সমস্ত এই শিক্ষা মনোবিজ্ঞানে আলোচিত হয়। এই যে প্রাথমিক মানসিক উপাদান বলতে কি বোঝানো হচ্ছে? মনোযোগ, স্মৃতি, বুদ্ধি, সৃজনশীলতা মানে নতুন কিছু উৎপাদন করার ক্ষমতা, এই সমস্ত বিষয়ে আলোচনা শিক্ষা মনোবিদ্যার অন্তর্গত। বিকাশ, বিকাশ বলতে কি বোঝায়? না, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। কি রকম? দেহগত বা দৈহিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন এবং প্রাক্ষোভিক পরিবর্তন। প্রাক্ষোভিক পরিবর্তন বলতে, প্রক্ষোভ বলতে কি বোঝানো হয়? মানুষের যদি ইমোশনাল চেঞ্জ, ইমোশন মানে আবেগ, রাগ, ভয় ইত্যাদি যে আবেগগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ে। তাহলে এই যে বিভিন্ন ধরনের বিকাশ সম্পর্কিত বিভিন্ন ঘটনা অনুশীলন এবং এই বিকাশের ধারা পর্যবেক্ষণ, তার শিক্ষার্থীর উপর প্রভাব কি এবং এক্ষেত্রে কি কি করণীয়, এই সমস্তই কিন্তু মনোবিজ্ঞানে আলোচিত হয়। ব্যক্তিসত্তার বিকাশ, ব্যক্তিসত্তার বিকাশের যে বিভিন্ন দিকগুলো পর্যালোচনা করে কে? শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষার সঞ্চালন কিভাবে ঘটানো যায়? সঞ্চালন বলতে কি বোঝানো হচ্ছে? যে শিক্ষাকে আরো ভালো কিভাবে করা যায়, একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে উত্তরণ কিভাবে ঘটানো যায়, সেটাও কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনারই অন্তর্ভুক্ত। ব্যক্তি স্বাতন্ত্র্য, আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি অপর ব্যক্তির থেকে ভিন্ন বা আলাদা। তাহলে এই যে ব্যক্তিগত পার্থক্যকে তো দূর করা কখনো সম্ভব নয়। তাহলে এই ব্যক্তিগত পার্থক্যকে স্বীকার করে তাকে যেভাবে শিখন তার পক্ষে সম্ভব সেইভাবে তাকে শেখানোর প্রচেষ্টা করা, এটাও কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানেরই অন্তর্ভুক্ত। দেখো, কোনো একটা শিক্ষার্থী যখন কিছু শিখলো তখন সে কতটুকু শিখলো বা এই শেখার ফলে তার আচরণের কি পরিবর্তন ঘটলো, এটা জানার জন্য পরীক্ষা বা মূল্যায়ন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই মূল্যায়ন কিভাবে করা যেতে পারে মনোবিজ্ঞান সম্মতভাবে, সেটা আলোচনা করে কে? শিক্ষা মনোবিজ্ঞান। এরপর দেখো, এই যে পরিসংখ্যান বা রাশিবিজ্ঞান, এর বহুল ব্যবহার লক্ষ্য করা যায় সমাজবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে।
তাহলে এই রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স এটার যদি প্রয়োগ না করা হয় তাহলে শিক্ষার্থী কতটা এগোলো সে সম্পর্কে সঠিক মূল্যায়ন কখনোই করা যায় না। তাই এই স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের জ্ঞান শিক্ষকের অর্জন করা কিন্তু খুবই জরুরি। তাহলে এই বিষয়ে যে কিভাবে আমি শিক্ষার ক্ষেত্রে রাশিবিজ্ঞানকে ব্যবহার করব সেটা শিক্ষা মনোবিজ্ঞানের একটা আলোচ্য বিষয়। শিক্ষা ক্ষেত্রে থাকা শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই মানসিক স্বাস্থ্য ভালো হওয়া খুবই জরুরি। তাহলে এই যে মানসিক সুস্বাস্থ্যের লক্ষণগুলো কি কি, কিভাবে মানসিক স্বাস্থ্যকে বজায় রাখা যায়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে শিক্ষা মনোবিদ্যায় আলোচনা করা হয়। আমাদের এই যে শিক্ষা, এটা প্রকৃতপক্ষে এক ধরনের অভিযোজন সম্পর্কে আমাদের শেখায়। সামাজিক অভিযোজন ঘটাতে এই শিক্ষা সাহায্য করে। জীবনের পথে চলার ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিকূল এবং অনুকূল পরিবেশকে কিভাবে ওভারকাম করা যায় এবং তাকে কাটিয়ে এগিয়ে চলা যায় সেই সম্পর্কে আমাদের শিক্ষা দেয় কে? শিক্ষা মনোবিদ্যা। দেখো, এই যে শিক্ষা নির্দেশনা এবং পরামর্শ দান, এটা কিন্তু আধুনিক শিক্ষা চিন্তারই ফল। কোনো একজন শিক্ষার্থীকে নির্দেশ দেওয়া বিভিন্ন বিষয় সংক্রান্ত, তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করা এবং এই পড়াশোনার শেষে তাদের কোনো একটা পেশা নির্বাচন এ সাহায্য করে কে? শিক্ষক। এবং এই সমস্ত বিষয়গুলো শিক্ষা মনোবিজ্ঞানে আলোচিত হয়। ব্যতিক্রমী শিশু কাদের বলা হয়? খুব বেশি প্রতিভা সম্পন্ন শিশুদেরও কিন্তু ব্যতিক্রমী শিশু বলা হয়, যাদের বুদ্ধির পরিমাপ করা হয় বুদ্ধাঙ্কের সাহায্যে। তাহলে এই বুদ্ধাঙ্ক 140 বা তার বেশি যাদের হয় তাদেরকে বলা হয় প্রতিভা সম্পন্ন শিশু। এদেরকে যেমন ব্যতিক্রমী শিশু বলা হয়, আবার পিছিয়ে পড়া শিশুরা বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশুদেরও কিন্তু ব্যতিক্রমী শিশুদের মধ্যেই ফেলা হয়। কেন? কারণ এদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য, শিক্ষণ পদ্ধতি, পাঠ্যক্রম এগুলো অনুসরণ করতে হয় এবং এক্ষেত্রে সঠিক পথ দেখায় কি? শিক্ষা মনোবিজ্ঞান। এই যে শিক্ষা মনোবিজ্ঞান, এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে ক্রমাগত কিন্তু গবেষণা হয়ে চলেছে। এটা একটা গতিশীল বা চলমান প্রক্রিয়া। তাহলে প্রয়োজন মতো শিক্ষাক্ষেত্রে এই সমস্ত গবেষণার ফলগুলোকে প্রয়োগ করে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটানো যায়। তাহলে এই যে এই গবেষণা, তার ফলাফল, তার প্রয়োগ, এগুলো সম্পর্কে শিক্ষা মনোবিদ্যায় আলোচনা করা হয়। শ্রেণীকক্ষের পরিচালনার ক্ষেত্রে শিক্ষকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। শিক্ষার্থীদের আচরণকে নিয়ন্ত্রণ করা, তাদের মধ্যে শৃঙ্খলা রক্ষা করা, এই সমস্ত দায়িত্ব কিন্তু শিক্ষকেরই ঘাড়ে বর্তায়, তাই তো? শ্রেণীকক্ষের এই পরিচালনা শিক্ষা বিজ্ঞানেরই অন্তর্ভুক্ত এবং এক্ষেত্রেও কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে বোঝা গেল যে শিক্ষা মনোবিজ্ঞানের যে বিভিন্ন ধরনের তথ্য, সিদ্ধান্ত, এগুলো কিন্তু বিজ্ঞান ভিত্তিক হওয়া খুব জরুরি এবং এগুলো মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে যদি শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করা যায় তবেই শিক্ষা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে। তাহলে বিজ্ঞানের একটা শাখা হিসেবে শিক্ষা মনোবিজ্ঞান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে, তাই তো? এরপর আসে দেখো শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের ভূমিকাগুলো কি কি। শিক্ষার ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আগে মনে করা হতো শিক্ষা হলো একটা নির্দিষ্ট নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে শিক্ষার্থীর আচরণকে সংশোধন করা এবং তাদের আচরণের যে বিকাশ ঘটানো, সেটাই কিন্তু শিক্ষা। কিন্তু বর্তমানে বলা হচ্ছে শিক্ষা তা নয়, শিক্ষা হলো শিশুর সামগ্রিক বিকাশ। তাহলে শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষার্থীকে তৈরি করার ক্ষেত্রে শিক্ষকের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। একজন সফল চিকিৎসক হতে গেলে যেমন পেশাগত জ্ঞান, দক্ষতা এবং রোগীর প্রকৃতি এবং তার রোগের প্রকৃতি দুটোই জানা খুবই জরুরি, সেরকম একজন সফল শিক্ষক যদি হতে হয় তারও কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। এবং এই গভীর জ্ঞানই একজন শিক্ষককে আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করে এবং ছাত্র গড়ার কারিগর রূপে তাকে উন্নীত করে তোলে। এই যে শিক্ষা মনোবিজ্ঞান, এখানে শিক্ষককে তাত্ত্বিক এবং ব্যবহারিক দুই দিক থেকেই সাহায্য করে। তাহলে শিক্ষা মনোবিজ্ঞান একজন শিক্ষককে
তাত্ত্বিক দিক থেকে কিভাবে সাহায্য করে? দেখো, ব্যক্তির বিকাশ সম্পর্কীয় তথ্য সম্পর্কে শিক্ষককে জানতে সাহায্য করে কি? শিক্ষা মনোবিজ্ঞান। একজন শিক্ষার্থীর শৈশব, বাল্যকাল, বয়স সন্ধিক্ষণ এগুলো বিদ্যালয়ের পরিধির মধ্যেই কিন্তু অতিবাহিত হয়। তাহলে এই যে স্তরগুলো, এর বৈশিষ্ট্য সম্পর্কে যদি শিক্ষকের প্রয়োজনীয় জ্ঞান না থাকে, তাহলে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ হওয়া কিন্তু কখনোই সম্ভব নয়। শ্রেণীকক্ষের শিখন সম্পর্কে জ্ঞান অর্জনে শিক্ষককে সাহায্য করে শিক্ষা মনোবিজ্ঞান। শ্রেণী শিখনের ক্ষেত্রে বিভিন্ন যে বৈশিষ্ট্য, তাই তো, শিখন সম্পর্কিত বিভিন্ন মতবাদ, এগুলো সম্পর্কে আমরা জানতে পারি শিক্ষা মনস্তত্ত্ব থেকেই। ব্যক্তিগত পার্থক্য এটা কিন্তু একটা প্রাকৃতিক ঘটনা। মানে কি, যে প্রত্যেকটা মানুষের থেকে কিন্তু আলাদা, প্রত্যেক শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর থেকে আলাদা। তাহলে এই যে ব্যক্তিগত পার্থক্য, এটাকে স্বীকার করে তাকে ভিত্তি করে যদি শিক্ষার্থীর শিক্ষা পরিকল্পনা তৈরি করা হয়, তাহলে সেই শিক্ষার্থীর যে নিজস্ব যে সম্ভাবনাগুলো, সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে অনুকূল পরিস্থিতিতে বিকাশ লাভ করতে পারবে, এবং এ সম্পর্কে শিক্ষা মনোবিদ্যাতেই আলোচনা করা হয়। কার্যকরী শিখন বলতে কি বোঝানো হচ্ছে? যে শিক্ষা সম্পর্কে বিভিন্ন নতুন তথ্য, বিভিন্ন নতুন চিন্তাধারা বা বিজ্ঞানসম্মত যে শিক্ষণ পদ্ধতি, সেগুলো উদ্ভাবন করার জন্য উৎসাহ যোগায় কে? শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞানে অপ্রয়োজনীয় শিক্ষণ পদ্ধতি বাতিল করার ক্ষেত্রেও কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং এই যে শিক্ষণের যে বিভিন্ন সমস্যা, তার প্রকৃতি, কারণ এবং কিভাবে সেগুলো সমাধান করা যায়, সেই সম্পর্কে শিক্ষা মনস্তত্ত্ব থেকেই জানা যায়। তাহলে কার্যকরী শিক্ষণ পদ্ধতিতেও কিন্তু শিক্ষা মনস্তত্ত্ব একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। শিক্ষার্থীর এই সমস্যা এবং তার সমাধান করার ক্ষেত্রে শিক্ষা মনস্তত্ত্বের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। অনেক সময় দেখা যায় শিক্ষার্থীর মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি হয়। এগুলো সঠিক সমাধান যদি না করা হয়, তাহলে সেগুলো শিক্ষার্থীর মধ্যে নানা রকম অপসঙ্গতির কারণ হয়ে উঠতে পারে। অপসঙ্গতি অর্থাৎ সাধারণের থেকে তার ব্যবহার একটু অন্যরকম হতে পারে, তাই তো, তার ব্যবহারের মধ্যে সামঞ্জস্য বজায় নাও থাকতে পারে। তাহলে এই যে শিক্ষার্থীর বিভিন্ন অপসঙ্গতিমূলক আচরণ বা তার বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে কাকে অগ্রসর হতে হবে? শিক্ষককে। এবং এক্ষেত্রে কিন্তু শিক্ষককে সাহায্য করে শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য এবং শিক্ষকের মানসিক স্বাস্থ্য ভালো হওয়া খুব জরুরি শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। তাহলে এই যে মানসিক স্বাস্থ্য, এটা কিভাবে বজায় রাখা যায়, মানসিক অসুস্থতা কিভাবে প্রতিরোধ ও প্রতিকার করা যায়, এ সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে শিক্ষা মনস্তত্ত্বে। শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য এটা স্থির করার ক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার একটা বিশেষ ভূমিকা রয়েছে। কোনো একজন ব্যক্তি কি চায়, অর্থাৎ তার চাহিদা, এবং সে কি পারে, অর্থাৎ তার সামর্থ্য, এ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে শিক্ষা মনস্তত্ত্ব। পাঠ্যক্রম রচনার ক্ষেত্রেও কিন্তু শিক্ষা মনোবিদ্যার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ এই পাঠ্যক্রম এমনভাবে রচনা করা হয় যাতে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ ঘটে, তাদের শিখন প্রক্রিয়া যেমন সঠিকভাবে চলে, সেরকম তাদের সামাজিক চাহিদাও যাতে পূরণ হয়, সেইভাবেই পাঠ্যক্রম রচনা করা হয়। এবং এক্ষেত্রেও কিন্তু শিক্ষা মনোবিদ্যার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শিক্ষণ এবং শিখনের ফলে শিক্ষার্থীদের মধ্যে তো কিছু পরিবর্তন ঘটে, এবং তা মাপা হয় কিভাবে? অভিক্ষার সাহায্যে বা পরীক্ষার সাহায্যে। তাহলে এই মনস্তাত্ত্বিকভাবে এই অভিক্ষা কিভাবে নেওয়া হবে শিক্ষার্থীদের, এবং তাদের পারদর্শিতা সম্পর্কে তথ্য কিভাবে শিক্ষক জানবেন, সেই সম্পর্কে শিক্ষা মনোবিদ্যায় কিন্তু বিস্তৃত আলোচনা করা হয়। শিক্ষার্থীদের যে আচরণ এবং তাদের যে পারদর্শিতা, এর উপর প্রভাব সৃষ্টিকারী যে উপাদান সমূহ, এগুলো নির্দিষ্ট করার জন্য গবেষণা করা হয়, এবং এই গবেষণার বিভিন্ন কৌশল তৈরিতে শিক্ষা মনোবিদ্যা বিশেষভাবে সাহায্য করে। ব্যতিক্রমী শিশু, এদের মধ্যে কারা রয়েছে? যেমন প্রতিভাবান শিশুরা রয়েছে, সেরকম পিছিয়ে পড়া এবং প্রতিবন্ধী শিশুরাও রয়েছে। এদের জন্য বিশেষ ব্যবস্থা প্রবর্তনে শিক্ষা মনোবিদ্যার একটা বিশেষ ভূমিকা রয়েছে।
শিক্ষা, বিদ্যালয় এবং শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের প্রতি পজিটিভ বা ধনাত্মক দৃষ্টিভঙ্গি বা গঠনমূলক দৃষ্টিভঙ্গি গঠনে শিক্ষা মনোবিদ্যা বিশেষভাবে সাহায্য করে। আর শ্রেণীকক্ষে যে শিখন প্রক্রিয়া, সেখানে সামাজিক আচরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে শিক্ষা মনোবিজ্ঞানে। তাহলে তাত্ত্বিক দিক থেকে একজন শিক্ষককে শিক্ষা মনোবিজ্ঞান কিভাবে সাহায্য করে তা আমরা দেখলাম। এবার আমরা দেখব ব্যবহারিক দিক থেকে একজন শিক্ষককে শিক্ষা মনোবিজ্ঞান কিভাবে সাহায্য করে। এখানেও কয়েকটা বিষয় আমরা দেখব। প্রথমেই দেখো শৃঙ্খলার সমস্যা। কোনো একজন শিক্ষক যখন শিক্ষা দান করেন শ্রেণীকক্ষে, তখন সেখানে শৃঙ্খলা রক্ষা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শৃঙ্খলা রক্ষিত না হলে শিক্ষণ বা শিখন কোনোটাই কিন্তু সঠিকভাবে রূপায়িত হতে পারবে না। তাহলে এখানে শৃঙ্খলা রক্ষার জন্য দেখা যায় যে প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থায় কঠোর শাস্তির একটা ব্যাপার ছিল, কিন্তু বর্তমানে শিক্ষা মনস্তত্ত্ব বা শিক্ষা মনোবিদ্যা সংক্রান্ত যে বিষয়, সেখানে বলা হচ্ছে যে কঠোর শাস্তি কিন্তু দেওয়া যাবে না। যে শিক্ষক কঠোর শাস্তি দেন এবং তিনি যে বিষয়ে পড়ান, উভয়ের প্রতি শিক্ষার্থীদের একটা অবাঞ্ছিত মনোভাব বা নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়। তাই এক্ষেত্রে কঠোর শাস্তির বিধান কিন্তু আর নেই। এখন বলা হয় প্রয়োজন বোধে লঘু শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু সেটাও মনোবিজ্ঞান সম্মত হওয়া উচিত, যাতে তার ফলে শিক্ষার্থীর কোনরূপ মানসিক প্রভাব না পড়ে। তাহলে এই শৃঙ্খলার সমস্যা সমাধানের ক্ষেত্রেও শিক্ষা মনোবিদ্যা যথেষ্টভাবে সাহায্য করেন একজন শিক্ষককে। এবার দেখো শিক্ষা প্রদীপনের ব্যবহার। শিক্ষা প্রদীপন অর্থাৎ টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়ালস বা লার্নিং টিচিং মেটেরিয়ালস, এগুলোর সাহায্যে কোনো শিক্ষক যদি শিক্ষাদান করেন, তাহলে দেখা যায় শিক্ষার্থী দ্রুত বিষয়গুলোকে আয়ত্ত করতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারে। মনস্তত্ত্ব বা শিক্ষা মনোবিদ্যা বলে যে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কিন্তু সকলেই তৃপ্ত হয়। সকলের মধ্যেই তো একটা অহংবোধ থাকে যে আমি শ্রেষ্ঠ। এই ব্যাপারটা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা সন্তুষ্টির সৃষ্টি করে এবং তারা সকলেই তাদের নিজেদের সর্বোচ্চ ক্ষমতাকে কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করে। তাহলে এই যে গণতান্ত্রিক প্রশাসন, এটাও কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের গবেষণারই ফল। বিজ্ঞানসম্মত সময় তালিকা তৈরি করার ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের বিশেষ ভূমিকা রয়েছে। কারণ এই রুটিন বা সময় তালিকাতে কোন বিষয়ের পর কোন বিষয়ে রাখলে শিক্ষার্থীদের শেখার সুবিধা হবে। যেমন পরপর কয়েকটা কঠিন বিষয় থাকলে কিন্তু শিক্ষার্থীরা পরপর অনেকগুলো কঠিন বিষয় গ্রহণ করতে সক্ষম হয় না। কোন সময় তাদের টিফিন রাখতে হবে, অর্থাৎ মানসিক ক্লান্তি কোন সময় বেশি হবে, সেই ব্যাপারগুলো মাথায় রেখেই কিন্তু সময় তালিকা তৈরি করতে হয় এবং এক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সহ পাঠ্যক্রমিক কার্যাবলী একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশের পক্ষে খুবই সহায়ক। এই যে জ্ঞানমূলক শিক্ষা বা বিভিন্ন জিনিস জানা শেখা, এর সঙ্গে কর্মমূলক বা কাজ করে শেখা বা অনুভূতিমূলক শিক্ষা, যেমন খেলাধুলা, নাটক, বিভিন্ন স্থানে ভ্রমণ বা বেড়ানো এবং বিভিন্ন অনুষ্ঠান সংগঠন, বিভিন্ন অনুষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ, এর মাধ্যমেও কিন্তু শিক্ষার্থীরা অনেক বিষয় শেখে। এগুলোকে বলা হয় সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। এবং এই যে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব আমাদেরকে বোঝায় শিক্ষা মনোবিজ্ঞান। বিভিন্ন নতুন চিন্তাধারা, বিভিন্ন নতুন পদ্ধতি, যেমন সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি, কাজ করে শেখা, আলোচনা পদ্ধতি, আলোচনার মাধ্যমে শেখা, আবিষ্কার, কোনো একটা জিনিস করতে করতে নতুন জিনিস তৈরি করা, অনুশিক্ষণ পদ্ধতি, যেটা হচ্ছে টিচিং মেথড, মাইক্রো টিচিং মেথড, পরিকল্পনা ভিত্তিক শিখন পদ্ধতি, গ্রেডিং পদ্ধতি, এই যে বিভিন্ন ধরনের শিখন প্রক্রিয়ার উন্নতিকরণের জন্য নতুন নতুন চিন্তাভাবনার প্রয়োগ, এগুলো শিক্ষা মনোবিদ্যারই ফলশ্রুতি। পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে শিক্ষকদের মনে রাখতে হবে শিক্ষার্থীর মানসিক বিকাশ, চাহিদা এবং আগ্রহ। এই বিষয়গুলো মনে রেখে যদি সহজ ও প্রাঞ্জল ভাষায় পুস্তক লেখা হয়, সেটা শিক্ষার্থীদের মনোযোগ কিন্তু অনেক বেশি আকর্ষণ করে। তাহলে এই যে পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রেও কিভাবে সেটা লিখতে হবে, কিভাবে সেটা শিক্ষার্থীদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে, সেটা বুঝতে সাহায্য করে শিক্ষা মনোবিদ্যা।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার প্রাঙ্গণে বা শিক্ষার যে অঙ্গনে শিক্ষা মনোবিদ্যার একটা বিশেষ ভূমিকা কিন্তু রয়েছে, এবং এই শিক্ষা মনোবিদ্যাই নতুন নতুন গবেষণা এবং তাদের ফল এবং সেই ফল শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ, এগুলো কিন্তু শিক্ষককে শিক্ষার্থীকে বিভিন্নভাবে উন্নত করতে, বিজ্ঞান ভিত্তিক করে তুলতে সাহায্য করছে। আজ আমরা এখানেই শেষ করলাম। পরদিন শিক্ষা মনোবিজ্ঞানের আধুনিক প্রবণতা বা মডার্ন প্রফেশনস অফ এডুকেশনাল সাইকোলজি এবং নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম সম্পর্কে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও এবং সঙ্গে থেকো। ধন্যবাদ।